91, 96 ও 2001 সালের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে করা এক বিশ্লেষণ বলছে নির্বাচনে না থাকায় আওয়ামী লীগের 35% ভোট অন্যদের বাক্সে ভাগ হয়ে যাবে। সেখানে বলা হয়েছে আওয়ামী লীগের মোট সমর্থকের 45 থেকে 55% ভোট বিএনপির দিকে ঝুঁকবে। 15 থেকে 20% সমর্থকদের ভোট ধর্মভিত্তিক দল তথা জামায়াতের দিকে যেতে পারে। 15 থেকে 20% আওয়ামী লীগ সমর্থক স্থানীয় শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিতে পারেন। শান্ত ভাইকে দিয়ে শুরু করতে চাই। শান্ত ভাই, আওয়ামী লীগ নির্বাচনে নেই, এটি সবাই জানে। সময় মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে বা তাদের যে পরের প্রজন্ম, তারা 71 প্রশ্নে 71-এর বিরোধিতাকারীর পক্ষে যাওয়ার সংখ্যাটা একেবারে নাই বলবো না, কিন্তু সেই সংখ্যাটা খুব মিনিমাম। আপনি কয়জন মুক্তিযোদ্ধাকে দেখবেন যে তার চরিত্রের এতটা অধপতন হয়েছে জামাত ইসলামে যোগ দিয়েছে? আর অন্য অনেক দল আছে তারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না অতটা, কিন্তু বিরোধিতা করে নাই, ওইখানেও আপনি মুক্তিযোদ্ধা পাবেন। কিন্তু জামায়াত ইসলামে শুধুমাত্র বকে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া কিছু মুক্তিযোদ্ধার বাইরে কারো যাওয়া তো সম্ভবই না। সুতরাং ভোটারদের বেলাও তাই হবে। জি শান্ত ভাই, আপনার কাছে আমি আবারও আসবো। আমি এরপর যে আবু হানিফ রাজ্জাকির কাছে আসতে চাই। রাজ্জাকি ভাই, আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের যে সমর্থকরা আছে তাদের ভোট কি কোনো টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে? অনেকেই বলছেন, যে বিশ্লেষক যারা আছেন, আপনি কি মনে করেন? না, ভোট তো যদি আওয়ামী লীগের ভোটগুলো তো টার্নিং পয়েন্ট হতেই পারে, কারণ এখন বাজারে আছে বিএনপি আর জামাত। আপনি যদি বড় সড়ভাবে ধরেন, তো সেক্ষেত্রে যখন আওয়ামী লীগ আর বিএনপি যখন প্রতিদিন থাকে, তখন জামাতের ভোট কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়। আর ভোটের বাইরে দলের বাইরে যারা ভোটার আছে তারা সুইং ভোট, সেটা নিয়ে প্রিডিকশন করা কঠিন বা এই মুহূর্তে করতে যাচ্ছি না। এখন আছে বিএনপি আর জামাত, আর আছে আওয়ামী লীগের ভোট, যেটা নিয়ে আলাপ হচ্ছে যে আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি। এখানে তো দুইটা বিষয়, আওয়ামী লীগ ভোট দিবে কি দিবে না। যদি না দেয় আর কোনো আলাপ নাই, আর যদি দেয় কোথায় দিবে সেটি প্রশ্ন। যে টানাটানি যতই করেন, ভোট যদি দিতে চায় তাহলে তারা দিবে। আপনি টানলে তো ভোটার আসবে না। আপনি অন্তত এই দলীয় ভোটার, এটা দলীয় সিদ্ধান্ত হতে পারে, মানে ওই দলের। এখন জামাত আর বিএনপি মাঠে, আওয়ামী লীগের ভোট যদি আমি কল্পনা করি বিএনপিতে আসবে, তাহলে বিএনপির জন্য সোনায় সোহাগা। কারণ বিএনপির তো ভোট বেশি আছে এমনি, মানে অতীত জরিপে, বর্তমান জরিপ আমার কাছে নাই, কারণ সামনে ইলেকশনে কদ্দূর কার আছে সেটা না, আমি অতীত জরিপে বলছি। তাহলে সেক্ষেত্রে যদি আওয়ামী লীগের ভোট যোগ হয় 15% হোক আর 25% হোক, তাহলে বিএনপির জন্য সোনায় সোহাগা। আর আসেন, যদি জামাতের দিকে যাবে কি যাবে না সেই আলাপে কিন্তু আমি যাচ্ছি না। যদি যায়, তাহলে জামাতের যদি ভোট বাইরে 10 থেকে 15 হয়ে থাকে, আর যদি আওয়ামী লীগের 25ও থাকে, 25 আর 15 40 হয়, যদি ওই দিকে যায়, প্লাস তারা নিজেরা যদি কিছু ভোট টানা যদি মিলান, আপনি নিশ্চিত থাকতে পারেন 2/3 মেজরিটি, সিঙ্গেল মেজরিটি হলে জামাত ক্ষমতায় যাবে। আর আওয়ামী লীগের যদি ভোট বিএনপিতে সোনায় সোহাগ, এটা তার বলার অপেক্ষা রাখে না, অনেক বেশি সিট পেয়ে তারা ক্ষমতায় যাবে। তার মানে আওয়ামী লীগের ভোট যেদিক যাবে, হ্যাঁ, সেদিকের বিজয় মোটামুটি নিশ্চিত। বিএনপির দিকে আসলে 2/3 মেজরিটি নিশ্চিত হয়, আর জামাতের দিকে গেলে সিঙ্গেল মেজরিটি নিশ্চিত হয়। এটা হলে আমি যদি ভোট যায়। এখন আসেন, আদর্শগত রাজনীতিবিদ কেউ নাই ভাই বলছে সায়ন্ত, আমি একমত। আপনি বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা করছিল জামাতকে বলছে, দ্বিমত নাই। আবার যদি আপনি জিয়াউর রহমান সাহেবের চ্যাপ্টারে আসেন, উনি কিন্তু সবার আগে এদেরকে পুনর্বাসন করছেন। শাহাজিদের মতো ব্যক্তিরে প্রধানমন্ত্রী, আমি কিন্তু দোষ ধরতেছি, আমি আলোচনাটা করতেছি। বানাইছেন, বানানোটা ঠিক হয়েছে না ব্যাঠিক হয়েছে সেখানে আমি যাচ্ছি না। এটা দিয়ে বুঝাচ্ছি যে জামাতের সাথে বিএনপির একটা সম্পর্ক ফ্রম দ্য বিগিনিং, অর্থাৎ তারা এই পার্টি যেটা ফাউন্ডার, সেখান থেকে এর সম্পর্ক শুরু। আওয়ামী লীগের বিরুদ্ধেও কিন্তু একবার জোট করলো জামাত বিএনপি মিলে। তাহলে জামাত বিএনপি মিলে জোট করলো কার বিরুদ্ধে? স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে। স্বাধীনতার পক্ষের শক্তি, উনি বলছেন বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি। আমার একটা দ্বিমত নাই বা মতও নাই, মানে আমি বলছি, কিন্তু স্বাধীনতার পক্ষ শক্তি যে ফেরিওয়ালা, তাদের বিরুদ্ধে স্বাধীনতার বিপক্ষ শক্তি নিয়ে বিএনপি 2001-এ জোট বানাইয়া তাকে ডিফিট দিয়ে ক্ষমতায় গেছে। তাহলে বলতেছে তাতে স্বাধীনতার পক্ষের শক্তির বিপক্ষে দাঁড়াইছিল এই বিএনপি জামাতকে নিয়ে, স্বাধীনতার বিপক্ষে শক্তি।
আমি এটা দোষ ধরতেছি না, গুণও ধরতেছি না। তার মানে কি, জামাতের সাথে তাদের যে সম্পর্ক বিএনপির, তারপরে যদি আপনি আসেন আজকে যেখানে গেছে সেটা জাস্ট ইউটার্ন। আপনি আপনার লাইফে চিন্তা করবেন যে আপনার ফ্যামিলি লাইফ আছে, আপনার সামাজিক লাইফ আছে, আপনার অফিস জীবন আছে, আপনার ইটিভি জীবন আছে, আপনার লাইফ স্টাইল একরকম দেখতে দেখতে আমরা আচরণ, চট করে যদি আপনি ইউটার্ন নেন তাতে আপনি গেইন করেন কি? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি যখন ইউটার্ন নিয়ে নিলেন, এই ইউটার্ন নেওয়ার আগে আপনি স্বাধীনতার পক্ষশক্তি যে আওয়ামী লীগ ফেরিওয়ালা ছিল, বাংলাদেশের প্রথম আলো, বাংলাদেশের ডেইলি স্টার, বাংলাদেশের মানব জমিন, এমন কেউ নাই যে ফুল টাইম তারেক রহমান সাহেব তার ফ্যামিলির নিন্দা করেনি। এটা আমি বহুবার বলেছি। 2004-এর গ্রেনেড হামলা, পুলিশ রিপোর্ট কিছুই হয় নাই, সবার আগে প্রথম আলো বইলে দিল কি, এটা তারেক রহমান, খালেদা জিয়া জড়িত। হুইচ আই হেট লাইক এনিথিং, কারণ আপনি ইউ ক্যানট রাইট দিস ওয়ে। আপনি কে? কিন্তু তারা একটা অথরিটি ছিল মিডিয়া জগতে। সেইটা যখন আপনি আজকে ইউটার্ন নিলেন, ইউটার্ন নেওয়ার সাথে সাথে কিন্তু প্রথম আলো বলেন, ওই ডেইলি স্টার বলেন, ইভেন মানব জমিনের মতিউর রহমান সাহেবও ঘুরে গেলেন। মতিউর রহমান সাহেব লিখছিলেন তারেক জিয়ার বিচার হওয়া উচিত, ঘুরে গেলেন। আমি কিন্তু এটা বলছি চরিত্র, আমি কিন্তু দোষগুণ আলাপ করছি না। সেখানে আপনি যখন এই ইউটার্ন নিয়ে আপনি কি পাচ্ছেন? ইউটার্ন নিয়ে আপনি উদীচীর সাপোর্ট পাচ্ছেন, ইউটার্ন নিয়ে আপনি ছায়ানটের সাপোর্ট পাচ্ছেন, উদীচী নিয়ে হয়তো আপনি প্রথম আলো, ডেইলি স্টার, মানব জমিনের সাপোর্ট পাচ্ছেন, 5-10টা ভোটারও হয়তো আপনার বাড়তেছে। কিন্তু আপনি কি একবারও ভাবছেন যে আপনি এত বড় বিএনপি পরিবারের সবাই বিষয়টা কিভাবে নিচ্ছে? আপনি তো আদৌ জানেন না যে সত্যি সত্যি বিএনপি পরিবারের লোক কিছু ছুটে যাচ্ছে কিনা। যদি 40 জন ছুটে যায়, 10 জন ঢুকে, লাভ হবে না লোকসান হবে? লাইক এনিথিং। তো সেখানে জিয়া সাহেব বলেন, খালেদা জিয়া বলেন, সেখান থেকেই যে আপনার আজকে ইউটার্নটা বিএনপি পরিবার কিভাবে নিচ্ছে, আদৌ কি জরিপ করেছেন? আমরা জরিপ করেছি। এখন বলবেন আপনি বিএনপি করেন না। ওনার যেমন আওয়ামী লীগের 2টা বন্ধু থাকতে পারে, জামাতের 2টা বন্ধু থাকতে পারে, আমারও তো থাকতে পারে। তারা কি বলে যে তার দলীয় স্ট্যান্ড ও রিভার্স ইউটার্ন, আর প্রথম আলো এই যে মিডিয়াটা বললাম ইউটার্ন হয়ে গেছে। সুতরাং 5টা ভোট আপনার বাড়তে পারে দৃশ্যমান, কারণ এগুলা দিয়ে আপনি এটা ফেরত পাইছেন, এই প্রথম আলোর নিন্দার থেকে আপনি মুক্তি পাইছেন। বাট এটাই কিন্তু সব না। 5ই আগস্টের পরের বাংলাদেশের রাজনীতি ঠিক সেই জায়গাটায় নাই যে মিডিয়া ঘুরে গেলেই আপনি সব কিছু পেয়ে যাবেন। এইবার আসেন আওয়ামী লীগের ভোটটা, যে আবার আমি আরেকটা জায়গায়, তার আগে আরেকটা জায়গায় আসি। এই গণভোটের একটা কথা আছে এখানে মাঝখানে। বলছে ভাই আওয়ামী লীগ গণভোটে না দিবে, হু কেয়ার্স? আওয়ামী লীগ গণভোটে না দিল, ধরে নিলাম তার 25% ভোট, তো ভোট দিতে যদি যাবেনই গণভোট দিয়া নাক বইলা উনি কাকে বাঁচাবেন? নাকি ফ্যাসাদে ফেলবেন? গণভোট যদি না হয় এই নির্বাচনে যারা পার্লামেন্টে তারাই বিপদে পড়বে। কারণ আপনার এখন পর্যন্ত, আমি আগেও বলছি এখনো বলছি, আবারও চ্যালেঞ্জ করছি, নির্বাচন কমিশন কিন্তু এবার বলেনি আমি সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করছি। উনি তফসিল ঘোষণা করছে কোন দিন কি হবে। সুতরাং গণভোট যদি পাস না করে আপনি তো ঢুকতেই পারবেন না। গণভোটে না পড়ার আশঙ্কা কেন করছেন? ওই যে উনি বললো, সেই জন্য আমি বলি গণভোট যদি না হয়, বলছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, বহুজনে বলে। আমি বলছি পার্শ্ব প্রতিক্রিয়া এবং ভয়ানক। কেন? নাম্বার 1, সব পলিটিক্যাল পার্টি জাতির কাছে প্রতারক হবে, বলে দিচ্ছি, জাস্ট প্রতারক। কেন আমি বলি, আপনি যখন জুলাই সনদ স্বাক্ষর যেদিন হইল ওই যে পার্লামেন্টের সাউথ প্লাজায়, সেখানে কিন্তু দলের প্রতিনিধি ছিল না। দলের প্রতিনিধি মানে কি? দলের ভোট এখানে পড়বে। দলের প্রতিনিধি মানে তো এই দলের প্রতিনিধি মানে পুরা দল, এই ঘর তাকে দায়িত্ব দিছে যে তোমরা রিপ্রেজেন্ট করো। তাহলে ওখানে জামাত ছিল, ওখানে বিএনপি ছিল, হ্যাঁ, ওখানে অন্যান্য দল ছিল। আমি সব দল আনবো না, কার কি ভোটার আমি জানি। ইসলামী দলগুলো ছিল, বিএনপি ছিল। বিএনপি মানে কি? টোটাল বিএনপির ভোট ওইখানে পড়তে হবে, কারণ আপনি তো রিপ্রেজেন্ট করছেন। যদি রিপ্রেজেন্ট করে গণভোট না পাস, জয়যুক্ত না হয়, আমি বললাম জাতির কাছে প্রতারক হবে এবং আন্দোলন হবে। কারণ আপনি তো জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।
আপনি বললেন আপনি টোটাল বিএনপিকে রিপ্রেজেন্ট করেন, আপনি বললেন আপনি টোটাল জামাতকে রিপ্রেজেন্ট করেন, আপনি বললেন আপনি টোটাল ইসলামী দলকে রিপ্রেজেন্ট করেন, 30টা দলের 60টা লোক, এই 60টা লোকের ভোটগুলা কোথায়? গণভোট পাশ করা ম্যান্ডেটরি না? আমি বললাম তো তারা কঠিন বিপদে পড়বে, কঠিন বিপদে। এবং প্রতারক, আমি বলে দিচ্ছি, টোটাল দেশের কাছে রাজনৈতিক দলগুলা প্রতারক হিসাবে চিহ্নিত হবে। বিশেষ করে সেদিন যারা স্বাক্ষর দিয়েছেন সেই ইন্ডিভিজুয়াল, এবং তাদেরকে যেহেতু তারা পুরা দলকে রিপ্রেজেন্ট করছে, আমার দলে 100 লোক আছে, আমরাই তো পাঠাইছি তার প্রতিনিধি। জি, সুতরাং শান্ত ভাই, সবাই এই রাজ্জাকি ভাই সবাই তো হ্যাঁ ভোটের কথাই বলছে। আমার দরকার নেই তো, পাস করতে হবে। আমি বলছি গণভোটটা হ্যাঁ জয়যুক্ত হতে হবে। যদি না হয় তাহলে তারা জাতির কাছে প্রতারক হবে এবং আন্দোলন হবে দেশে। আমি সেটা বলছি। আপনার কে কি বললো ইম্যাটেরিয়াল, পাস করতে, আপনি পাস করে ক্ষমতায় যাবেন আর হাবট পাস করবে না। আপনি তো আপনার দলকে রিপ্রেজেন্ট করছেন। আপনার দল যদি সারা বাংলাদেশ 5 কোটি ভোট পড়ে থাকে, 5 কোটি ভোট গণভোটে পড়তে হবে, কারণ আপনি তাদেরকে রিপ্রেজেন্ট করেছেন। হ্যাঁ পক্ষেই বলছেন। আরেকটি বিষয় যেটি, আওয়ামী লীগের সমর্থকদের ভোটার কেন দরকার আসলে, মানে তাদের ভোট ছাড়া কি আসলে ওকে, দুইটা ইস্যু। একটা হচ্ছে হ্যাঁ গণভোট নিয়ে, গণভোটে হ্যাঁ বিজয়ী হবে, এটা আমার ধারণা। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি হ্যাঁ বিজয়ী হলে কারো কোনো লস নাই। বিএনপি যে আশঙ্কাটা করে যে তাদের যেখানে নোট অফ ডিসেন্ট আসছে সেটা নিয়ে তারা প্রশ্নের মধ্যে পড়তে পারে, কিন্তু সেই সমস্যাটাও আমি দেখি না। কারণ গণভোটের যে 4টা ক্লোজ আছে তার মধ্যে ঘ নাম্বারে ক্লোজে কিন্তু বলে দিয়েছে যে গণভোট জয়যুক্ত হলে যে বিষয়ে সবাই একমত হয়েছে সেটা অবশ্যই আইন পাশ করতে হবে। যে বিষয়ে দ্বিমত ছিল সেই ক্ষেত্রে যেই দল নির্বাচিত হবে সেই নির্বাচিত বা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে তারা এই নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল সেগুলোর ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে। সুতরাং বিএনপি ঘ ক্লোজের বলে যদি হ্যাঁ জয়যুক্ত হওয়ার পরেও তাদের যেখানে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো আইনে পরিণত না করবার ব্যাপারে অধিকার সংরক্ষণ করে। সেই হিসেবে বিএনপির না হ্যার বিপক্ষে থাকার আমি কোনো কারণ দেখি না। কিন্তু বিএনপি দলগতভাবে খুব জোরালোভাবে হ্যানা ভোটের প্রচারণায় যাচ্ছে না, এটা তাদের দলীয় কৌশল যে তারা। আবার কোনো প্রার্থী, আমি ইশরাকেরই সেদিন একটা বক্তব্যে দেখলাম, সে বলছে হ্যার পক্ষে আমরা এবং হ্যাতে ভোট দেবেন। এখন এটা আছে, কিন্তু আমি আবার রাজ্জাকি ভাইয়ের ওই কথার সঙ্গে একমত না যে যদি হ্যাঁ জয়যুক্ত না হয় তাহলে রাজনৈতিক দলগুলো প্রতারক হবে, কারণ তার ঐকমত্য কমিশনে রিপ্রেজেন্ট করেছে দলকে। ঐকমত্য কমিশনে রিপ্রেজেন্ট করলেও সেখানে যে সবাই যে হ্যাঁ বলেছে শুধু হ্যাঁটুকু নিয়ে যদি গণভোট হতো তাহলে এই কথা প্রযোজ্য হতো। যেহেতু হ্যার বাইরে নোট অফ ডিসেন্টগুলোকেও ইচ্ছার বিরুদ্ধে এখানে ইনক্লুডেড করা হয়েছে, সুতরাং না পড়ুক হ্যাঁ পড়ুক তাতে কোনো দল প্রতারক হয় না। 1, 2 হলো বিএনপি এখনও স্ট্যান্ড করে তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে 31 দফা। জনগণের কাছে স্পষ্ট বার্তা যে বিএনপিকে যদি মানুষ ভোট দেয় তাহলে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে রাষ্ট্র মেরামতের যে 31 দফা দিয়েছে সেটাকে বাস্তবায়ন করা। সেটার পরের ধাপে 31 দফায় নাই কিন্তু ঐকমত্য কমিশনে তারা হ্যাঁ বলেছে সেটা বাস্তবায়ন করা। তারপরের ধাপে চিন্তা করবে অন্য কোনটা বাস্তবায়ন করবে কি করবে না। তো স্পষ্ট বক্তব্য, সেখানে প্রতারক হওয়ার কি আছে? বরং যারা নিজেদের অবস্থানে স্পষ্ট করছে না তারা প্রতারক হতে পারে। সুতরাং আমি বিএনপির এই অবস্থানটা জানি বলে আমি বললাম এইখানে হ্যাঁ জয়যুক্ত না হলেই যে বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে এমন না। মানুষ যদি 31 দফার উপর ভরসা রাখে যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা আছে, আমি বিশ্বাস করি ওই 31 দফার মধ্যে অর্ধেক দফাও যদি বিএনপি বাস্তবায়ন করে দেশ পাল্টে যাবে। প্রশ্ন হচ্ছে কারো এই কথাটা আসে যে বিএনপি ক্ষমতায় গিয়ে এটা বাস্তবায়ন করবে কিনা। আপনি সেই প্রশ্ন করতে পারেন, সেই জন্য বিএনপিকে ক্ষমতায় আসলে প্রেসারে রাখতে পারেন, তাদের বাধ্য করতে পারেন। 31 দফার মেরামতের পরে বাংলাদেশে আসলে গণতন্ত্র রক্ষা, মানবাধিকার রক্ষা, বাকস্বাধীনতা রক্ষা, দেশের মানুষের অধিকার রক্ষা, দেশের উন্নয়ন, দেশকে ইউনিফাইড জাতি করায় আমি কোনো সমস্যাই দেখি না। সুতরাং এই যে সংস্কারের নামে যে দুয়েটা তোলা হয়েছে এটা বাহুল্য আমার কাছে মনে হয়েছে। যে আওয়ামী লীগের যে পরিমাণ সমর্থক এদেশে ছিল বা আছে তাদেরকে আপনি যে কোনো
প্রক্রিয়ায় ধরেন না কেন, একটা বিভাজিত আকারে রেখে দিয়া আপনি ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগোতে পারবেন না। তাদের মধ্যে যারা অপরাধ করেছে তাদের যেমন বিচারের আওতায় আনতেই হবে, তাদের বিচার করতেই হবে, কিন্তু শুধুই সমর্থক বা কর্মী থাকার অপরাধে তাদেরকে আপনি তো মূল ফ্লোর বাইরে ফেলে দিয়ে কোটি মানুষকে এভাবে বাইরে ফেলে রেখে একটা জাতি আগাতে পারে না। যেটা 72 সনে শেখ মুজিব উপলব্ধি করেছিল, যেটা 76-77 কাছে সালে জিয়াউর রহমান এসে উপলব্ধি করেছিল। জিয়াউর রহমান উপলব্ধি করেছিল বলেই মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি হওয়ার পরে নিজে মুক্তিযুদ্ধ হয়েও জামায়াতকে রাজনীতি করার অনুমতি তাহলে এই দিয়েছিল। বিভাজনটা কেন আজকে এত বছর পরেও যে এই বিষয় নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে এটি কথা চলছে রাজনৈতিক দল, এটা কি শুধু বলার জন্যই বলা? না, বলার জন্য বলা না। আমি তাকে রাজনীতি করবার সুযোগ দিয়েছি মানে এই না যে সে এখনো 14 ডিসেম্বর আসলে বলবে যে বুদ্ধিজীবী হত্যা করেছে ভারত, পাকিস্তান করে নাই, রাজাকাররা করে নাই, আল বদর আল শামসরা করে নাই। আমি তো এ কথা মানতে রাজি না। আমি তাকে ক্ষমা করে দিয়েছি বা তাকে নির্বাচনে আসার সুযোগ দিয়েছি, তার মানে এই নয় যে তারা মুক্তিযুদ্ধের সময় যে অপরাধ করেছে সেই জন্য ক্ষমা চাইবে না জাতির কাছে। তারা শুধু দায় সারাবারে যদি করে থাকি, যদি মনে কষ্ট দিয়ে থাকি। সম্প্রতি আবার বলেছেন যে হাজারবার সম্মান করি মুক্তিযোদ্ধাকে, জামায়াত আমির সম্প্রতি আবারও বলেছেন। দেখেন ক্ষমতায় আসলে কি করে বলছে, এটাই আমার কাছে মনে হয়। তো এখন আপনি সেই বিতর্কে আমি যাচ্ছি না, কারণ আমি বিএনপি রাজনীতি করি না। যেমন ভাই কিছু জামাত নিয়ে অনেক কথা বললো, আমি এটা রিপ্লাই দিতেও রাজি না। এই সমস্ত ক্ষেত্রে এখন যেহেতু মাঠে বিএনপি জামাতের একটা লড়াই চলছে, তাদের একজন লোক আনলে ভালো হয়। তবে আমি ব্যক্তিগতভাবে আমি যেটা মাঠে দেখি, আমার কাছে মাঠে কোনো রাজনীতি মনে হচ্ছে না। মাঠে মনে হচ্ছে জামাত আর বিএনপি একটা লড়াই চলছে। কিন্তু একটু বলে রাখি, আপনি বলছেন যে জামায়াতের লোক হলে ভালো, অনেকে আমাদেরকে দায়ী করেন যে কেন জামায়াতের প্রতিনিধি থাকে না। আমরা চেষ্টা করি সবসময় তাদের সাথে, যাই হোক ওটা আমার সাবজেক্ট, তারা খুব একটা আমরা পাই না। আপনি রাজার ছেলে রাজা হবে হবে যে আপনি মনে করেন যে একটা মাত্র ক্রাইটেরিয়া যদি এইরকম হয় যে শুধুমাত্র ওই পরিবারের ছেলে বলেই মানে উনি দায়িত্বটা পাচ্ছেন, এটা বললে হয়তো সবাই আমার উপরে মাইন্ড করবে, কিন্তু এই সিস্টেমটা থাকা উচিত না। আবার যদি উল্টা দিকে আসেন, আপনি একজন জিয়াউর রহমান সাহেব রাজনীতিবিদ ছিলেন, আপনি তার সাথে কম্পেয়ার করলে যদি আজকে আমি তার সন্তানের দিকে তাকাই, আপনি কোনোভাবে মিলাইতে পারবেন না। তাহলে আপনি মনে করেন যে একজন সচিব হইল, সচিব তো মাস্টার ডিগ্রি পাশ করে সচিব হয়, সচিবের ছেলে মাস্টার ডিগ্রি পাস থাকলেই কি এই বিসিএস পরীক্ষা টরীক্ষা না দিয়ে ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হইতে পারবে? আইজি সাহেবের ছেলে এমএ পাস করলেই কি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ হিসেবে জয়েন করতে পারবে? না, একটি যোগ্যতার মাধ্যমে তাকে আসতে হবে। তারেক রহমানের সঙ্গে এই তুলনা যায় না। বিদেশের মাটিতে বসে নাই, আমরা বিভিন্ন জায়গায় লেখালেখি করতেছি। আমরা আওয়ামী লীগের ভোটের বাইরে রেখে যদি কেউ নির্বাচন করে, তাহলে সেই নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন আমরা চাই, ওই নির্বাচনটা মানি না। এই যে কথাগুলো সে বলতেছে, আজকে উনি যার কথা বলতে, ধরেন তারেক রহমান সাহেব 17 বছর দেশের বাইরে ছিলেন, আমরা কি এরকম কোনো বক্তব্য সেখানে পাইছি যে উনি কোনো সেমিনার সিম্পোজিয়াম করে বা এরকম লেখালেখি করছে বা কোনো কথা বলছে? বলেন নাই। পক্ষে কোন অর্থে আওয়ামী লীগ ব্যান্ড হইতো, আমি চাইতাম যে আওয়ামী লীগ ব্যান্ড হোক, কিন্তু যে দলটা ব্যান্ড হয় নাই, যে দলটাকে বাতিল করা মানে কার্যক্রম বাতিল করা হয়েছে কিন্তু দল নিষিদ্ধ করা হয় নাই, এবং দল নিষিদ্ধ কাদের কারণে হয় নাই তাও আমরা জানি। যদি তাই হয় তাহলে সরকার, রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন সবাই মিলে যে দলটা ব্যান্ড হয় নাই সেই দলটা 25% ভোট বা জনসংখ্যা যদি রিপ্রেজেন্ট করে, তাদেরকে বাদ দিয়ে কেন আমরা নির্বাচনে যাচ্ছি? এটা কি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে? কিংবা এইটা তো ব্যান্ড হয় না, আমি আবারও বলছি ব্যান্ড হয় নাই। ব্যান্ড করতে চেয়েছিল, কাদের জন্য করতে পারে নাই সেটাও আমরা জানি। তো এই যে ব্যান্ড হয় নাই, তারপরে সেই দলটা আছে, তাহলে তাকে বাদ দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি কেন, এবং গেলে সেই নির্বাচন ক্রেডিবল হবে কিনা? কারণ অলরেডি তারা বলছে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ইভেন সমস্ত বিভিন্ন রাষ্ট্রদূতরাও বলতেছে আমরা সব দলের সাথে কাজ করতে চাই এবং ইনক্লুসিভ নির্বাচন দেখতে চাই। তাহলে যে দলটা নিষিদ্ধ নয় সেই দলটা রাজনীতিতে নির্বাচনে আসছে না কেন, তার কথা আর নির্বাচনে আনা হচ্ছে না কেন, এটা আমার প্রশ্ন। এবং তাকে বাদ দিয়ে নির্বাচন হবে কেন? সে 25% লোক, তাদের কথিত মতে 35, কমাই দিলাম 25% ভোটার মানে 25% পপুলেশন, তাকে নির্বাচনে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে কেন?
এই দেশে, সেটা নির্বাচন কমিশন এবং অন্যান্য রাজনৈতিক দল এবং সরকার তিনজনের একটা ঐক্যমত্যের উত্তর আমরা চাই। যে এটা তো আপনি করতে পারেন না, হয় নিষিদ্ধ করবেন, নিষিদ্ধও করবেন না, আবার কার্যক্রম নিষিদ্ধ করে তাকে নির্বাচনে আনবেন না। এই ডাবল স্ট্যান্ডার্ড তো একটা রাষ্ট্রে চলতে পারবে না দল, সরকার এবং নির্বাচন কমিশনকে মিলে। সুতরাং এই যে আওয়ামী লীগের ভোট যে বলতেছে পাবে, আমার কাছে মনে হয় না। কেন পাবে না? তারা নীরব থাকবে, কারণ আওয়ামী লীগের বৈশিষ্ট্যটা আমরা জানি। এবং আওয়ামী লীগ এইটা চাইবে যে আজকে যারা আওয়ামী লীগের জায়গা দখল করতে চাচ্ছে রাজনীতির নামে, তারা খুব কনফিডেন্ট আমাকে ভোট দিবে। আপনি যতই আওয়ামী লীগের জায়গা যে যত বেশি দখল করবে, আওয়ামী লীগের ভোট সে পাবে না। কারণ আওয়ামী লীগ চাইবে না অন্য একটা দল আইসা তার জায়গায় থাকুক এবং সে আবার 5 বছর যেন আউট হয়ে যাক। বরং যদি ভোট দেয়, আমি তো ভোট দিবে না বলতেছি, ভোট দেয় এমন একটা শক্তিকে দিবে, সে যদি ক্ষমতায় চলে আসে, ওরা বিশ্বে দেখাবে যে আমরা না থাকলে ওই দল ক্ষমতা আসে, যাদেরকে মৌলবাদী বলেন কিংবা অন্য আপনি যা কিছু বলেন। সুতরাং আওয়ামী লীগের ভোটের আশা আপনারা করবেন না, এবং আওয়ামী লীগ ভোট দিবে গেলে আমার কাছে মনে হয় না। এবং আওয়ামী লীগ এই ভবিষ্যৎ আমরা আশা করছি না। ফোনে ওই কনফারেন্স করার যারা সুযোগটা দিচ্ছে, তারা যদি নিশ্চিত হয় যে আওয়ামী লীগের জায়গাটাকে দখল করতে পেরেছে এবং তারা খুশি হয়েছে, তাহলে ওই আওয়ামী লীগের তারা আর মাথায় রাখবে না। সুতরাং আওয়ামী লীগের মাথায় সেটাও আছে যে আমাদের জায়গা কেউ দখল করুক, সেটা দিব না। আর যদি কেউ দখল করতে পারে, তাইলে সোনায় সোহাগা। তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এরশাদ সাহেব 9 বছর ক্ষমতায় ছিল এবং শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিল, একটা না বলতেছি। তারপরে এই যে 91 ছিল, সেটা অন্য চ্যাপ্টার। এই যে ছিল, কিভাবে ছিল, কেন ছিল? জিয়াউর রহমান সাহেব 4.5 বছরের পরে থাকতে পারেননি। বঙ্গবন্ধু 3.5 বছরের মধ্যে শেষ হয়ে গেছেন। বেগম খালেদা 2টা টার্ম থাকার পর তারপরে কিন্তু একটা সার্টেন টাইম তাকে আর ক্ষমতায় যাইতে দেয়া হয় নাই, এবং তার উপরে যথেষ্ট জুলুম নির্যাতন করেছে। কেন করেছে? ওই যে শেখ হাসিনার জায়গা কিংবা এরশাদের জায়গা দখল করতে পারে নাই। সুতরাং আগামী রাজনীতিতে এই এরশাদের জায়গা যিনি দখল করতে পারবেন, সে হয়তো 9 বছর ক্ষমতায় থাকবেন। শেখ হাসিনার জায়গাটা যে দখল করতে পারবেন, সে হয়তো 15 বছর ক্ষমতায় থাকবেন। এইরকম চিন্তা ভাবনা যদি করে থাকেন, তাহলে এই দেশের মানুষ সহ্য করবে না, নাম্বার 1। আর হাসিনা সরকার অ্যালাউ করবে না যে আমার জায়গা অন্য কেউ দখল করুক। সুতরাং নির্বাচনটা সামনে খুব সহজ না, খুব মসৃণ না যে একেবারে আপনি খুব স্মুথলি চলে যাবেন আর ওই জায়গা দখল করে থাকবেন। থাকতে হবে জনসমর্থন নিয়ে, জনগণের মন জয় করে এবং ভোট ক্যাচিং বক্তব্য দিয়ে, ইউটার্ন নিয়ে আপনি আপনার স্ট্যান্ড চেঞ্জ করি যে একেবারে 15 বছর হাসিনা ক্ষমতায় থাকবেন কিংবা 9 বছর হাসিনা এরশাদের মতো ক্ষমতায় থাকবেন। আমার মনে হয় না সেটা সম্ভব। সুতরাং সামনে খুব কঠিন পরিস্থিতি। এর ক্ষেত্রে যদি সুষ্ঠু নির্বাচন বলতে যা বোঝায়, সেটা 50-60%ও যদি হয়, আমি আওয়ামী লীগের ভোট বাদ দিয়ে রাখলাম এক সাইডে, ধরে নেব, এটা তো কাল্পনিক। যদি সুষ্ঠু নির্বাচন 50-60% হয়, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি 2/3 মেজরিটি কেউ পাবে না, সিঙ্গেল মেজরিটি পাবে, সে যে দলই পাক। এটা গেলে সুষ্ঠু যদি হয়। আর 2টা পদ্ধতি আছে, একটা কারচুপি আর একটা ইঞ্জিনিয়ারিং। এই দেশের মানুষ গোলায় ফেলে কারচুপি কোনটা আর ইঞ্জিনিয়ারিং কোনটা। কারচুপিটা হইল দলের নেতা কর্মীরা করে, দিনের ভোট রাত্রেও যদি করেন, ওই যে আটকাইয়া সেন্টার দখল করলে সিল সাপ্পল মাইরা ব্যালট বাক্সে ঢুকানো, ইঞ্জিনিয়ারিংটা ভেতরে। এটা হলো দলীয় নেতাকর্মীরা করে। আপনি নিশ্চিত থাকতে পারেন 90% কন্ট্রোল হবে, কারণ মোরাল কারেজ নাই বহু লোকের যারা এটা করতে যাবে। দুটোই হবে, কারচুপিও হবে, ইঞ্জিনিয়ারিং হবে, এর আশঙ্কা। কারচুপিটা হওয়ার সম্ভাবনা নাই 90%, ওইটা বলছি। এইবার আসেন ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংটা করে কারা? ইঞ্জিনিয়ারিংটা কোনো রাজনৈতিক দল করে না, ক্ষমতাও নাই। এবং কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমলা, মিডিয়া এবং বিজনেস কমিউনিটি, এই 3টা কমিউনিটির চালিকা শক্তি এই গুটির মতো চলে। এরা যেমনি চালায় সেইভাবে চলে। এই ইঞ্জিনিয়ারিংটা করে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী ইঞ্জিনিয়ারিংটা জিতবে, তার পক্ষে ধরে নেবেন। কেন আমি বলি, ধরেন একটা অভিযোগ আছে দুর্নীতিবাজ, আরেকটা অভিযোগ আছে চাঁদাবাজ। আছে তো, কে চাঁদাবাজি করে আমার জানার দরকার নাই। আপনার কাছ থেকে চাঁদা নেয়, সায়ন্তর কাছ থেকে চাঁদা নেয়, রাজ্জাকির কাছ থেকে চাঁদা নেয়, আমার কাছ থেকে কে চাঁদা নেয় আমি জানি না? আমি তো জানি। আপনি চিৎকার করেন না মঞ্চে এসে, আমরা চাঁদাবাজি করি না, কিচ্ছু আসা যায় না। কিন্তু যার কাছ থেকে আপনি চাঁদাটা আনছেন সে তো জানে, তো সে তো তাকে ভোট দিবে না। আপনি লিখে রাখতে পারেন, সে তাকে ভোট দিবে না।
তো সেরকম একটা জরিপ করে দেখেন যে ওইভাবে যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে তো আপনি বুঝতে পারতেছেন যে চাঁদাবাজি কারা করতেছে, দুর্নীতি কারা করতেছে, বক্তব্যের ধরন দেখে আমরা বুঝতেছি সামনে কে ক্ষমতা আসলে কি হতে পারে। তো সুতরাং আপনি তারপরে যদি 2/3 মেজরিটি নিয়ে কোনো দল ক্ষমতা, ইঞ্জিনিয়ারিং সুনিশ্চিত ইঞ্জিনিয়ারিং ছাড়া বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কেউ 2/3 মেজরিটি পাবে না। জি, শান্ত ভাই আপনার কাছে আসতে চাই। যেটি প্রশ্ন ছিল যে আমরা সম্প্রতি কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখছি, যে সংঘর্ষের ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো আসলে লাভ কার? এটার আসলে লাভ কার সেটা এখনই বলা মুশকিল, তবে যারা করছে ভালো করছে না। সহিংসতা মানুষ পছন্দ করে না। নির্বিঘ্নে প্রত্যেকে পাওয়ার জন্য আবেদন করা, মানুষ সিদ্ধান্ত নেবে এবং যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায় তারা রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু লেগে যাচ্ছে কেন? ভেরি সিম্পল, লেগে যাচ্ছে স্বার্থ। কারণ বাংলাদেশে এরকম একটা আবহ দীর্ঘদিন ধরে তৈরি হয়ে আছে যে এই দেশে কেউ এমপি মন্ত্রী হলে সে সব ভোগ করে, আর যারা এর বাইরে থাকে বা বিরোধী দলে থাকে তারা 0-0-0। সেই কারণে সবাই এমপি মন্ত্রী হতে চায়, সবাই ক্ষমতা চায়। এইটা এবং আমি দু একটা জিনিস একটু অ্যাড্রেস এখানে না করলে অন্যায় করা হবে। সেটা হচ্ছে রাজ্জাকি ভাই যে জিনিসগুলো সামনে আনলেন, যে এক হলো আওয়ামী লীগ কেন নির্বাচনের বাইরে, ব্যাপারে সরকার নির্বাচন কমিশনের জবাবদিহিতা তিনি চেয়েছেন। সরকার এবং নির্বাচন কমিশন কিন্তু বারবার এই কথাটা পরিষ্কার করেছে। তিনি কেন আওয়ামী লীগকে নির্বাচনে চান আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে চাই না, বরং আসলে তার যে কোনো উপায়ে বাধা দিতে হবে সেটা আমি বিশ্বাস করি। কারণ হচ্ছে এখন আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে এই সুযোগে তাদের গণহত্যাকারীরা, তাদের লুটপাটকারীরা, তারা গুমখুনকারীরা এমপি হয়ে আসলে তাদের আপনি বিচারের আওতায় আনতে পারবেন না, কারণ জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে তারা এম্পাওয়ার্ড হয়ে যাচ্ছে। সেই জন্য গণহত্যার এত অল্প সময়ের মধ্যে এরকম একটা দল, তাদেরকে আপনি আবার বেছে বেছেই প্রার্থী কিভাবে করবেন বিচারের আগে, যে এ প্রার্থী হতে পারে এ পারে না। দ্বিতীয় যে কথাটা সেটা হলো এই যে গণহত্যার যে বিচার হচ্ছে, আমি শেষ করি, বিকল্প নাই। সরকার এই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে, নিবন্ধন স্থগিত করেছে, এবং কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হইলে নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করেছে, নিবন্ধন স্থগিত হইলে তার মার্কা থাকে না। সুতরাং যেই দলের কার্যক্রম নিষিদ্ধ সরকার করেছে লজিক্যালি ব্যাখ্যা দিয়ে, সে একই কারণে তাদের নিবন্ধন স্থগিত হয়েছে। নিবন্ধন স্থগিত হওয়ায় আইনসম্মতভাবে নির্বাচন কমিশন তাদের মার্কা বিলুপ্ত করেছে, তাদের মার্কাও স্থগিত করেছে। সুতরাং দলের নিবন্ধন নাই, মার্কা নাই, তারা নির্বাচন করবে কি করে? সুতরাং নিষিদ্ধ হওয়া না হওয়া আর একটা চ্যাপ্টার, আপনি সেটা নিয়ে আলোচনা করতেই পারেন, কিন্তু সেইটাকে ধরে আপনি এই প্রশ্ন কোনো লজিকেই কোনো আইন বলে আনতে পারেন না যে তাদের নির্বাচনে কেন অংশগ্রহণ করতে পারবে না। পারবে না কারণ নিবন্ধন নাই, পারবে না কারণ তাদের মার্কা নাই। আসতে চাইলে তারা মার্কার বাইরে আসে। ভোট দিবে, কে ভোট চাচ্ছে? জামাত চাচ্ছে, বিএনপি চাচ্ছে, আপনি চাচ্ছেন। আমি আপনাকে বলবো যে আপনি সামনে আছেন, আপনি আওয়ামী লীগের ভোট চাচ্ছেন কেন? যার দল ব্যান্ড চান, অন্য একটা কৌশল একটা দলকে টার্গেট করে নিষিদ্ধ কেন করলো না? আবার আপনার মহাসচিব কি বলছে? আপনার আইনজীবী না? না, মহাসচিব কি বলছে? শেখ হাসিনা আমাদেরকে বিপদে ফেলে গেছে, উনি থাকলে আমরা একটা গণতান্ত্রিক অবস্থার মধ্যে থাকতে পারতাম। আইনজীবী না, আপনি আইন প্র্যাকটিস করেন না, আপনি জানেন না যে এই সরকার আইনসম্মতভাবেই তাদেরকে নির্বাচন থেকে বিরত রেখেছে। মনে করেন না আপনি যে ব্যাখ্যা দিলাম সবার কথা বলা উচিত যে হয় পারবে না তাদের এত ভোটার। এক, আমি দুই হলো আপনারা, দুই হলো আপনারা ব্যান্ড করলেন না যে দলটাকে, আরেকটা সাংঘাতিক আপত্তিকর কথা হচ্ছে তারেক রহমানকে নিয়ে রাজার ছেলে রাজার ফর্মুলায় ফেলে উনি বলছেন, আমি বলবো যে জামাত ইসলামের নেতা উনি বলছেন, আপনি বলছেন যে লন্ডনে তিনি কি করেছেন ওনার চোখে পড়ে নাই। যে এই সাহস, এই যোগ্যতা বাংলাদেশে কোন নেতা দেখা যায়? আপনি দেখেন ইন্দিরা গান্ধী পরিবার দেখেন, উত্তরাধিকার সূত্র আছে। শ্রীলঙ্কার কুমারতুঙ্গা পরিবার দেখেন, উত্তরাধিকার সূত্র আসছে। থাইল্যান্ডের দিকে তাকান, পাকিস্তানের ভুট্টো ফ্যামিলি দেখেন, আমেরিকায় বুশ ফ্যামিলি দেখেন। সুতরাং যোগ্যতা, তারেক রহমান 38 বছর আগে বগুড়ায়
একটা ইউনিয়ন লেভেলের থেকে প্রাথমিক সদস্য পদে রাজনীতি করে 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 নেতা হওয়া, বেড়ে ওঠা মানুষ। আমি শেষ এবং করব আমার লন্ডনে থেকে তিনি যে নিজেকে তৈরি করেছেন রাজনীতিবিদ হিসেবে, এখন তার বক্তব্য, তার কথা, কাজ, প্ল্যানিং আপনি বোঝেন না, আপনি শুধু বিরোধিতা করার জন্য শেষ করব। রাজা বানিয়ে রাজীব দিলেন। ভাই আপনি শেষ করুন। আপনি জানিয়ে দেখেন এই যে আগস্টের আগের বক্তব্য শুনেন, তখনই বুঝুন বলছি কিনা। জিয়াউর রহমান সাহেবের যখন খেতাবটা কেড়ে নিতে চেষ্টা করে, তখনই আপনারা কোথায় ছিলেন? এই যে বলতেছেন, আপনি রাষ্ট্রপতি যখন অপসারণ হয় নাই, স্বৈরাচারের অংশ কাদের জন্য হয় নাই? আপনাদের জন্য। ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি আজও বহাল তবিয়তে। আপনারা বলেছেন যে সাংবিধানিক সংকট হবে, তো প্রধানমন্ত্রী যেদিন তারাই দিলাম সেদিন সাংবিধানিক সংকট হয় নাই? এই সমস্ত কাবারে চলবে না। বাংলাদেশের রাজনীতিতে এখন স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ করি এই সমস্ত বক্তব্য বস্তা পচা, এগুলো আর চলবে না। 53-55 বছর পর 71 সাল এখন ভূখণ্ড দিছে, আমার কাছে চলবে না এমন তো কোনো কথা আমি নাই। বলি নাই 71 সালে রাজাকার বলবো, আমি আলবদরকে এই রাজাকার খুনিকে খুনি বলবো। আপনারা প্রধানমন্ত্রী বানাইছেন এই রাজাকারে, তখন কি ঘ্রাণ পাইছেন? তখন দরকার মনে করছে এটা কোন ধরনের কথা? আপনি লাগলে নিবেন, না লাগলে নিবেন না। ওর আমি ব্যবহার করতে পারি। আপনি পারবেনই না। আপনি রাজাকারে কেন আপনি ব্যবহার ব্যবহার করে মুক্তি উদ্ধার নিজেকে